স্যার আগের ক্লাসের একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি এক্সাম্পল 3 যখন পড়াচ্ছিলেন তখন ওই যে লাস্টে হচ্ছে গিয়ে ফোর্স যেটা আমরা বের করেছি ওইটা স্যার একজন জিজ্ঞেস করেছিল যে ডেল্টা ইকুয়ালস টু পিএল বাই এই দিয়ে বের করা যায় কিনা, তখন আপনি বলেছিলেন যে যাবে, কিন্তু স্যার এখানে তো আমার এলটাই তো দেওয়া নেই, তো এটা আমি কেমনে বুঝবো স্যার? এক্সাম্পল 3 তে স্যার এই যে লাস্টে যে ফোর্সের মান যখন আমরা বের করব হ্যাঁ, আমি তখন আমি বলেছি যে একটা অঙ্ক অনেক ভাবে করা যায়। এখানে যদি লেন্থ দেয়া থাকতো তাহলে সে বের করতে পারতো, মানে এক্স্যাক্টলি যে এই প্রসিজারই ফলো করে করতে হবে সেটা না। এখানে তো লেন্থ দেয়া নেই, জি স্যার। যদি দেয়া থাকতো তাহলে সে বের করতে পারতো। জি স্যার এইটাই। আর স্যার এখানে পি ম্যাক্সটা কি অ্যাকচুয়ালি স্যার মানে আমার আলটিমেট স্ট্রেংথের যে ফোর্সটা ওইটা, নাকি আমার স্যার ওই ইলাস্টিক লিমিট পর্যন্ত যেটা ওইটা স্যার? আমার এটা কোশ্চেনটা হচ্ছে কত, এই যে তোমার যে একটা ক্রাইটেরিয়া আছে যে এই স্ট্রেনটা মানে এর থেকে বাড়তে পারবে না ডায়ামিটারটা, এই ক্রাইটেরিয়ায় সে সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারবে সেটা। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মনে হয় গত ক্লাসে এই ম্যাথটা দেখেছিলাম নাকি? না স্যার, আমরা এক্সাম্পল 4 পর্যন্ত দেখেছিলাম। এক্সাম্পল 4 মানে এটা পর্যন্ত আমাদের হয়েছে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এক্সাম্পল 5 থেকে আমরা স্টার্ট করি। এখানে বলেছে যে দুইটা ওয়্যার দিয়ে একটা রিজিড বার এবি কানেক্টেড আছে। বামের যে ওয়্যারটা সেটা কপারের তৈরি এবং এরিয়া এবং মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া। ডানের ওয়্যারটা অ্যালুমিনিয়ামের তৈরি, এরিয়া এবং মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে এই বারটার উপরে একটা ওয়েট ঝুলানো আছে ডাব্লিউ। এখানে যেহেতু ওয়েট একটা বস্তু ঝুলানো আছে, অবশ্যই এটা ওয়েটটা একদম ডাউনওয়ার্ড ভাবে কাজ করবে। তো যদি এরকম ওয়েটটা কাজ করে, এটা যদি 2000 পাউন্ড হয় এই ওয়েটটা, তাহলে এই যে বারটা আছে এই বারটার কোনো ডিফ্লেকশন হবে কিনা বা কোনো মানে এর অবস্থানের পরিবর্তন হবে কিনা। বিষয়টা চিন্তা করো যে আমরা যদি একটা বাজারের ব্যাগ নেই, সেখানে যদি কোনো বস্তু থাকে, আমরা যখন হাত দিয়ে ধরবো, আমাদের যেহেতু ব্যাগের ভিতরে যেটা আছে সেটা ওজনটা একদম নিচের দিকে কাজ করছে, যে যে হাতে দিয়ে আমরা যে হাতলটা ধরি সেটা কি থাকে, সেখানেও একটা ফোর্স আমরা ফিল করি। এখানে যেমন এখানে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তাহলে কি এই ওয়েটের কারণে এই ওয়্যারটা এবং এই ওয়্যারটা ফোর্স একটা ফিল করবে নিচের দিকে, এরকম ধরো টান খাচ্ছে, তাহলে এটা কি লম্বা হওয়ার চেষ্টা করবে এই ওয়্যারটা এবং এই ওয়্যারটা। তো যদি একটা সার্কুলার ওয়্যার ধরি, এরকম একটা ফোর্স কাজ করবে, যেহেতু এখানে ওয়েট কাজ করছে, এই ওয়েটটা এ পয়েন্ট এবং বি পয়েন্টে ভাগ হয়ে রিঅ্যাকশন দিবে। তাহলে এ পয়েন্টটা একটা ফোর্স ফিল করবে, বি পয়েন্টটা একটা ফোর্স ফিল করবে। তাহলে এই যে ওয়্যারটা আছে, ওয়্যারটা একটা টান খাচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, তাহলে ওয়্যারটা লম্বা হওয়ার চেষ্টা করবে। এখানে যেহেতু একটা অ্যাক্সিয়াল ফোর্স কাজ করলে এই ওয়্যারটা লম্বা হওয়ার চেষ্টা করবে। তাহলে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এই ওয়্যারটাতে এবং এই ওয়্যারটাতে কতটুকু ফোর্স কাজ করছে। তো আমি এখন একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম এই নিচের এই ছবিটার। এখানে একটা 2000 পাউন্ড ফোর্স কাজ করছে, এই হচ্ছে 10 ইঞ্চি দূরত্বে, এখান থেকে 20 ইঞ্চি দূরত্বে। তাহলে এখানে যে একটা রিয়াকশন আসবে এই পয়েন্টে, সেই রিয়াকশনটাকে আমি বললাম পি কপার, বি পয়েন্টের রিয়াকশনটাকে বললাম পি অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম ওয়্যার আর কপার ওয়্যার অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখন এই বিম স্ট্যাটিক্স ফলো করে সামেশন অফ এম এ অথবা এম বি এবং সামেশন অফ এফ ওয়াই করে খুব সহজেই পিসি এবং পি অ্যালুমিনিয়ামের মান বের করা যাবে। এটা একটা সিম্পল একটা বিম, একটা পয়েন্ট লোড আছে, এটা রিয়াকশন বের করা আসলে আমরা জানি কিভাবে বের করব। তো এখানে তাও আমরা ক্যালকুলেশন দেখিয়েছি, যদি কারো সমস্যা থাকে বলতে পারো। সামেশন অফ এম এ আর সামেশন অফ এফ ওয়াই করে অ্যালুমিনিয়াম ওয়্যারে কতটুকু ফোর্স কাজ করছে, কপার ওয়্যারে কতটুকু ফোর্স কাজ করছে। এর মানে এই যে এই ওয়্যারটা, এই অ্যালুমিনিয়াম ওয়্যারটাতে ফোর্স কাজ করছে 666.67 ফোর্স এই ওয়্যারটাতে কাজ করছে। আর এইখানে এই ওয়্যারটাতে 133.33 ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স কাজ করছে। ঠিক আছে, অ্যাক্সিয়াল ফোর্স এই দুটো ওয়্যারে কত কত কাজ করছে পেয়ে যাচ্ছি। আর যেহেতু অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে, একটা অ্যাক্সিয়াল ডিফরমেশন কাজ করবে। এই ওয়্যারটা এই ফোর্সের কারণে লম্বা হওয়ার চেষ্টা করবে, এই ওয়্যারটাও এই ফোর্সের কারণে লম্বা হওয়ার চেষ্টা করবে বা ডিফ্লেক্ট করার চেষ্টা করবে। তো ডিফ্লেকশনটা কত কত হয়
আমি কপার ওয়্যারের ডিফ্লেকশনকে বললাম ডেল্টা কপার পিএল বাই এ। এখানে অ্যানোটেশন গুলো সব হচ্ছে কপারের। কপার ওয়্যারের ফোর্স কত জানি, লেন্থ কত জানি, এরিয়া জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, পেয়ে গেলাম এত ইঞ্চ। একইভাবে অ্যালুমিনিয়াম ওয়্যারের ডাইমেনশন গুলো বসালাম, পেয়ে গেলাম এত। তাহলে আমি বুঝতে পারছি কপার ওয়্যারটা 0.04 ইঞ্চ ডিফ্লেক্ট করছে আর অ্যালুমিনিয়াম ওয়্যারটা 0.03 ইঞ্চ ডিফ্লেক্ট করছে। তাহলে এখানে আসলে কি হচ্ছে দেখি। এই যে এই পয়েন্টটা ডিফ্লেক্ট করে নিচে নেমে যাবে কতটুকু, 0.04। ঠিক আছে, আর বি পয়েন্টটা ডিফ্লেক্ট করে নিচে নেমে যাবে কতটুকু, 0.033। এই তো। তাহলে অবশ্যই এই মাথাটা একটু বেশি নিচে নামবে, এই মাথাটা একটু কম নিচে নামবে। তাহলে এটা আমি স্ট্রেট লাইন আঁকার চেষ্টা করি। এই ওয়্যারটা এভাবে নামবে আর এই ওয়্যারটা এভাবে নামলো। তাহলে যেটা হচ্ছে এ পয়েন্টটা এখন এদিকে নেমে আসছে, বি পয়েন্টটা ডিফ্লেক্ট করে এদিকে নেমে আসছে। তাহলে আগে এই যে রেক্ট্যাঙ্গুলার যে বারটা ছিল হরাইজন্টাল ছিল পজিশনে, এখন আর অবশ্যই এটা আর হরাইজন্টাল থাকবে না, এই বারটা এরকম বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, কারণ দুটো পয়েন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে ডিফ্লেক্ট করছে। তাহলে এরকম ইনক্লাইন্ড পজিশন হয়ে যাবে, কারণ এ পয়েন্ট বি পয়েন্ট থেকে বেশি বাঁকতেছে, বা সরি বাঁকতেছে না, এ পয়েন্ট বি পয়েন্ট থেকে বেশি ডিফ্লেক্ট করতেছে। তাহলে আমি যদি একটা ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, এই ইনিশিয়ালি আমার এই মেম্বারটা একদম পারফেক্টলি হরাইজন্টাল ছিল। ঠিক আছে, এই এখানে ওয়েটটা ঝুলানো ছিল এখান থেকে 10 ইঞ্চি পরে। এরপরে এ পয়েন্টটা 0.04 ইঞ্চি নেমে গেছে, বি পয়েন্টটা 0.03 ইঞ্চি নেমে গেছে। তাহলে এখন এটা হচ্ছে আমার প্লেটটার নতুন অবস্থান। তাহলে আমার যে ওয়েটটা আছে, ওয়েটটা এখন এদিকে নেমে আসে। আগে ওয়েটটা এখানে ঝুলানো ছিল, এখন ওয়েটটা এদিকে নেমে আসে। তো আমার এই ওয়েটটা কতটুকু ডিফ্লেক্ট করছে সেটা আমাকে চাইছিল। ঠিক আছে, তাহলে ওয়েটটা আগে ছিল এখানে, এখান থেকে কতটুকু নিচে নেমে আসছে সেটা বের করতে বলছে। দেখো এতটুকু যদি 0.03 হয়, আমি যদি এখানে একটা লাইন টানি, এই লাইনটার এতটুকুর মানও কত হবে, 0.033। ঠিক আছে, আর এই অংশটা কত হবে, এই অংশটা হবে কি তাহলে 0.04 মাইনাস 0.033, এই লাইনটা। তাহলে দেখো আমার কতটুকু নেমে আসছে ওয়েটটা, এতটুক প্লাস এই ডিস্টেন্সটা তো আমি দেখেই বুঝতে পারতেছি, এটা যদি 0.03 হয়, এটাও 0.03 হবে, এই ডিস্টেন্সটাও 0.03 হবে। তাহলে আমার আর বের করতে হবে কি, এতটুক জায়গা বের করতে হবে। তো আমি এই জায়গাটুকু নাম দিলাম, বা এই দূরত্বটাকে বললাম ওয়াই। ঠিক আছে, এখন বের করতেছি। তাহলে কিভাবে বের করব, এখন এই দেখো নিচের এই অংশটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটাকে যদি লিখি, এই ট্রায়াঙ্গেলটার টোটাল লেন্থ হচ্ছে কত, 30 ইঞ্চ। এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে 0.04 মাইনাস 0.033। ঠিক আছে, আর আমার দরকার এই অংশটা, এখান থেকে 20 ইঞ্চি পরে এই হাইটটা কত। ঠিক আছে, 20 ইঞ্চি পরে এই হাইটটা কত, এটাকে বলছি ওয়াই। তাহলে আসলে এখানে এই একটা ট্রায়াঙ্গেল এবং এই একটা ট্রায়াঙ্গেল, 20 ইঞ্চি আর ওয়াই। এই তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মাঝখানে আমি যদি এখন সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করি, এর মানে সমান সমান বাহুদ্বয়ের অনুপাতগুলি সমান, তাহলে কিভাবে বের করা যায়, লম্ব বাই ভূমি y/20 সমান সমান এই ত্রিভুজের লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের জন্য এটাকে বললাম 0.04 মানে 0.033 ভূমি। এই মানটা কত, 30 ইঞ্চি। 30, এখান থেকে আমার ওয়াইটা বের হয়ে গেল। তাহলে টোটাল ডিফ্লেকশন কত হচ্ছে, টোটাল ডিফ্লেকশন হচ্ছে দেখো এতটুক তো 0.033। ঠিক আছে, এতটুক তো 0.033 প্লাস এতটুক জায়গা হচ্ছে কি 0. এই কত, 0.0467 ওয়াই এর যে মানটা বের করলাম। তাহলে টোটাল ডিফ্লেকশন হচ্ছে এই টোটাল জায়গাটুকু। তাহলে 0.033 প্লাস এই ওয়াই যেটা বের করলাম, এটা হচ্ছে আমার টোটাল ডিফ্লেকশন। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয়েছিল যে আমার ওয়েটটা কতটুকু ডিফ্লেক্ট করেছে, আমি এখান থেকে পেয়ে গেলাম ওয়েটটা কতটুকু ডিফ্লেক্ট করেছে। কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? স্যার ডিফ্লেকশনটা কি সেন্ট্রয়েডে বের করব?
ডিফ্লেকশনটা সেন্ট্রয়েড না, আমাকে বলা হয়েছে যে ওয়েটটা যেটা আছে ওয়েটটা কতটুকু ডিফ্লেক্ট করছে। তো ওয়েটটা এখান থেকে 10 ইঞ্চি পরে ছিল, সেটা এখান থেকে কতটুকু নেমে গেছে এটা বের করছে। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার প্রথম অংশটা হয়ে গেছে। এরপরে যেটা বলছে, where would the weight where should the weight be located such that the bar would remain horizontal? এখন এই ওয়েটটাকে এমন কোন জায়গায় বসালে যে আমার এই বারটা হরাইজন্টালি থাকবে। এখন সোজা কথা, আমি যেহেতু ওয়েট ঝুলাইছি, এই ওয়্যারটা এবং এই ওয়্যারটা ডিফ্লেক্ট করবে, একটু লম্বা হয়ে যাবে। ঠিক আছে? এই ওয়েটের কারণে এই এ পয়েন্টটা একটু ডিফ্লেক্ট করবে, বি পয়েন্টটা ডিফ্লেক্ট করবে। এখন বলছে যে এই ওয়েটটাকে এমন কোন জায়গায় বসালে যে এই যে বারটা, এই বারটা হরাইজন্টাল থাকবে। এখন একটু আগে আমরা যখন এই সিনারিওর জন্য দেখলাম যে বারটা হরাইজন্টাল ছিল না। বারটা কেন হরাইজন্টাল ছিল না? এ পয়েন্টটা রিফ্লেক্ট করেছিল 0.04, বি পয়েন্টটা ডিফ্লেক্ট করেছিল 0.033। এটার জন্য বারটা এরকম ইনক্লাইন্ড হয়ে গেছিল। এখন কখন এই বারটা হরাইজন্টাল থাকবে? যখন এই পাশে যতটুকু ডিফ্লেকশন হবে এই পাশেও যদি ঠিক একই পরিমাণ ডিফ্লেক্ট হয়, তাহলে যেটা হবে এ যতটুকু বাড়লো বিও যদি ঠিক এতটুকু বাড়ে, তাহলে এই প্লেটটা যা ছিল শুধু সরাসরি নিচে নেমে যাবে, কিন্তু পজিশনটা কি হবে? হরাইজন্টাল থাকবে। আগেও যেমন হরাইজন্টাল ছিল, এখনো কি থাকবে? হরাইজন্টাল থাকবে, যদি দুই পাশের ডিফ্লেকশন সমান হয়। যদি এটা যতটুকু ডিফ্লেক্ট করতেছে বি পয়েন্টটাও যদি ঠিক ততটুকু ডিফ্লেক্ট করে, মানে এই কপার ওয়্যারের ডিফ্লেকশন আর অ্যালুমিনিয়াম ওয়্যারের ডিফ্লেকশন যদি সেম হয়, তাহলে প্লেটটা আগে যেমন হরাইজন্টাল ছিল, এখানে নিচে নেমে যাবে, কিন্তু কি থাকবে? হরাইজন্টালি থাকবে। তো আমি এই কেসে ধরে নিলাম যে যখন আমার এই ওয়েটটা এইখান থেকে এক্স দূরত্বে বসাই, বাম প্রান্ত থেকে যখন এক্স দূরত্বে বসাই, তার টোটাল লেন্থ যেহেতু এক্স আর এটা হচ্ছে 30 মাইনাস এক্স দূরত্বে বসাই বি পয়েন্ট থেকে, তখন আমার এটা হরাইজন্টাল থাকে। প্রথমে এটা জিনিস চিন্তা করলাম। ঠিক আছে? তাহলে যদি হরাইজন্টাল থাকে দুই পাশে, তাহলে কপার ওয়্যারের ডিফ্লেকশন আর অ্যালুমিনিয়াম ওয়্যারের ডিফ্লেকশন সেম হবে। এখানে ডেল্টা সাইন ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। দুটো ওয়্যারের ডিফ্লেকশন সেম হবে। তাহলে যদি দুটো ওয়্যারের ডিফ্লেকশন সেম হয়, এইটা সমান সমান এইটা। ঠিক আছে? এখানে আমি এই রিঅ্যাকশনটার মান জানি না, এক্স দূরত্বে কত এগুলো জানি না। সো পি সিইউ এবং পি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আননোন, বাকি সবগুলো ভ্যালুই আমি জানি, এগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। এরিয়া টেরিয়া এগুলো যা ছিল আগের মতোই ছিল। তো এখান থেকে আমি একটা এরকম একটা সম্পর্ক স্থাপন করতে পারি যে পি অ্যালুমিনিয়াম সমান সমান 1.667 পিসিইউ, এরকম একটা সম্পর্ক তৈরি করলাম। এরপর এখন আমি এই বিমে যাই, এই বিমে যদি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে পিসিইউ মাইনাস 2000 প্লাস পি অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 0। একটু আগেই বললাম কি যে অ্যালুমিনিয়াম সমান সমান কি 1.667 পিসিইউ। ঠিক আছে? আহ, এখান থেকে আমি আমাদের কাঙ্ক্ষিত রিলেশন, আমার আমার মনে হয় এখানে আমি একটু ভুল লিখেছি, এটা মোস্ট প্রবাবলি পিসিইউ সমান সমান এটা মনে হয় অ্যালুমিনিয়াম হবে। ঠিক আছে? তো এখান থেকে পেয়ে গেলাম পি অ্যালুমিনিয়াম সমান সমান 750 পাউন্ড। ঠিক আছে? আমরা অ্যালুমিনিয়ামের মান বসিয়ে সেখান থেকে আমি এই রিঅ্যাকশনটা কত পেয়ে গেছি, চাইলে আমি পিসি এর মানও বের করতে পারতাম। আমি আপাতত চিন্তা করছি যে দরকার নাই, কারণ আমার শুধুমাত্র এই ডিসটেন্সটা দরকার। তো আমি এখান থেকে যদি এম এর সাপেক্ষে মোমেন্ট নেই, এম এর সাপেক্ষে যদি মোমেন্ট নেই, পিসিউটা চলে যাবে 2000 ইন্টু এক্স, আর পি অ্যালুমিনিয়াম ইন্টু এই পয়েন্ট থেকে এইটা টোটাল দূরত্ব হচ্ছে 30, তাহলে পি অ্যালুমিনিয়াম ইন্টু 30। একটু আগে আমি বের করেছি পি অ্যালুমিনিয়ামের মান হচ্ছে 750, তাহলে এখানে একমাত্র আননোন ভ্যালুটা হচ্ছে এক্স। আমি যদি সলভ করি পেয়ে গেলাম 11.25 ইঞ্চ। এর মানে বাম প্রান্ত থেকে, মানে ফ্রম দ্য লেফট সাইড, যদি আমরা এটা আসলে পুরোটাই এখানে এভাবে লিখতে হয় ফ্রম দ্য লেফট হ্যান্ড। তোমরা যদি কখনো অ্যান্সারটা লেখো তোমাকে লিখতে হবে যে যদি আমাদের এই ওয়েটটাকে এ পয়েন্ট থেকে বা লেফট সাইড থেকে 11.25 ইঞ্চি দূরত্বে বসাই, তাহলে আমাদের বারটা হরাইজন্টাল থাকবে। তাহলে তোমাকে এভাবে লিখতে হবে।
কারো কি এই ম্যাথটাতে কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারো। So, আমার যে দুইটা রিলেশন সমান করলাম, যে ডেল টি ইউ সমান ডেল অ্যালুমিনিয়াম, এটা কোন কন্ডিশনের ভিত্তিতে করলাম সমান? এটা আসলে আমরা করেছি এই কন্ডিশনের ভিত্তিতে যে দুটো ওয়্যারের, দেখো এর আগের ছবিটা দেখাও, আমাকে বলেছে এখানে কন্ডিশনটা হচ্ছে কি কোথায় আমার বারটা হরাইজন্টাল থাকবে। এখন যদি এ প্রান্তটা বেশি নেমে যায় আর বি প্রান্তটা যদি একটু কম নামে, তাহলে কি এখন আর বারটা হরাইজন্টাল থাকবে? না স্যার। কখন একমাত্র হরাইজন্টাল হবে? যদি দুটা এ আর বি পয়েন্টের যদি একই পজিশনে থাকে এ আর বি, তখনই তো কি হবে, আমার বারটা হরাইজন্টাল হবে। এখন এ আর বি পয়েন্ট কখন তোমার একই পজিশনে থাকবে? মানে এটা যতটুকু ডিফ্লেক্ট করে বি এর ডিফ্লেকশনে যদি কি হয়, সেম হয়, ঠিক আছে? মানে এ ওয়্যারটা মানে কপার ওয়্যারটা যতটুকু ডিফ্লেক্ট করছে অ্যালুমিনিয়াম ওয়্যারটা যদি ঠিক ততটুকু ডিফ্লেক্ট করে, একমাত্র তখনই আমাদের এই কেসটা ফিল আপ তোমার ফুলফিল করবে। এটার জন্য আমরা ধরে নিয়েছি যে দুটো সমান। এখান থেকে আমরা সলভ করেছি। আমি কি তোমার অ্যান্সারটা দিতে পেরেছে? জি স্যার, মানে দুইটার ডিফরমেশনের মান স্যার সমান হবে। হ্যাঁ, এখানে সমান হইতে হবে আর কি, এই কেসটা ফুলফিল করতে গেলে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে নাকি আমরা পরের অংশে আগাবো? তাহলে হয়তো তোমাদের কনফিউশন নাই, আমরা পরের অংশে আগাই। এটা হচ্ছে বলেছে যে একটা রিজিড বার এবিসি, রিজিড মানে এটার তোমার হরাইজন্টালি থাকবে বা তোমার একটা সলিড ব্লকের মতো আচরণ করবে। এই ব্লকটা এই প্রান্তে হিঞ্জড অবস্থায় আছে, মানে এইতে একটা সাপোর্ট দিয়ে তুমি এটাকে আটকায় দিছো। এখানে আমার বিমটা আটকানো। বি পয়েন্টে আমরা একটা স্টিল রড দিয়ে ধরো উপরে ছাদের সাথে একটা স্টিল রড দিয়ে বি পয়েন্টটাকে আটকায় রাখছি। তো সি পয়েন্টে একটা লোড দিছো। বলছে যে এই যে রডটা, এই রডের স্ট্রেস 30 কেএসআই কে অতিক্রম করতে পারবে না। আর যখন আমি সি পয়েন্টে একটা লোড চাপাই দিচ্ছি, সি পয়েন্টটা নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করবে। এখন যদি এই সি পয়েন্টের এই নিচের দিকে নেমে যাওয়াটা যদি 0.1 ইঞ্চ এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এই যে আমার এই পি ফোর্সটার মান সর্বোচ্চ কত হতে পারে? তাহলে এখানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসের কথা, আরেকটা হচ্ছে সি পয়েন্টের ডিফ্লেকশনের কথা। আগে চিন্তা করে এখানে দুটো কন্ডিশন বলছে। একটা হচ্ছে আমার এই রডের যে স্ট্রেসটা সেটা 30 কেএসআই অতিক্রম করতে পারবে না। আরেকটা হচ্ছে যেটা আমার সি পয়েন্টটা 0.10 ইঞ্চির বেশি ডিফ্লেক্ট করতে পারবে না। ঠিক আছে, এখন আমি যদি এটাকে একটা বিম, এটাকে একটা এই এবিসি বিমটার একটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এখন এই বিমটা এই প্রান্তে আটকানো, তাহলে এতে একটা রিয়াকশন কাজ করবে বিএ টিএ, বি পয়েন্টে আটকানো। সো বি পয়েন্টে আমরা একটা সাব এই বি পয়েন্টে দিয়ে আমরা ধরে রাখছি, তাহলে বি পয়েন্টে একটা তোমার ফোর্স কাজ করছে, রিয়াকশন ফোর্স পিবি। দিক নিয়ে চিন্তা করছি না, শুধু ধরতেছি, এটাকে বললাম পি, এটাকে বললাম পিবি, আর সি পয়েন্টে তো ফোর্স পি কাজ করছেই। তো এই বিমের মধ্যে যদি আমি এ বা বি যে কোনো পয়েন্ট মোমেন্ট নিয়ে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, আমি এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম, সামেশন অফ এম এ ধরে নিলাম ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা দাঁড়াবে, পি এ কোনো মোমেন্ট দিবে না, পিবি 2 ফিট দূরে এবং পি ফোর্সটা 3 2 5 ফিট দূরে আছে। তো এখান থেকে ইকুয়েশনটা দাঁড়ালো 2pb - 5p। এখান থেকে লেখা যায় p সমান সমান 0.4 pb। তাহলে এই একটা সম্পর্ক পেয়ে গেলাম, p সমান সমান 0.4 pb এই বিমের ছবিতে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে। এখন যদি আমি ম্যাক্সিমাম স্ট্রেসের কথা চিন্তা করি, আমার এই যে রডটা, এইখানে ফোর্স কত কাজ করছে? পিবি ফোর্স কাজ করছে, ঠিক আছে? বলেছে
এই রডে যদি এখন পিবি ফোর্স কাজ করে, এই রডে স্ট্রেস হবে কি, স্ট্রেস সমান সমান ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে, এই ওয়্যারটার এরিয়া। এখন তাহলে পিবি কে কি লেখা যায়, পিবি কে লেখা যায় সিগমা বি ইন্টু এবি, স্ট্রেস ইন্টু এরিয়া, ঠিক আছে, ফোর্স সমান সমান স্ট্রেস ইন্টু এরিয়া, সেটা লিখলাম। এখন বলেছে এই ওয়্যারটার স্ট্রেস 30 কেএসআই কে অতিক্রম করতে পারবে না, তাহলে সিগমা বি এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি 30 কেএসআই, ঠিক আছে। এবং বলে দিয়েছে এই যে রডটা, এই রডটার এরিয়া কত, এই রডটার এরিয়া হচ্ছে 0.50 ইঞ্চি স্কয়ার, তাহলে পেয়ে গেলাম এবি। তাহলে আমি এই ম্যাক্সিমাম স্ট্রেসের কন্ডিশন থেকে বলতে পারি এখানে সর্বোচ্চ ফোর্স কাজ করতে পারে 6 কিপ, সর্বোচ্চ সেফ ফোর্স কাজ করতে পারে 6 কিপ, এটা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে বেসড অন ম্যাক্সিমাম স্ট্রেস অফ দা স্টিল রড। এখন আমি যদি ডিফ্লেকশনের কথা চিন্তা করি, দেখো সি পয়েন্টের নিচের দিকে পি ফোর্সে টানতেছো, তাহলে সি পয়েন্টটা কি নিচের দিকে নামার চেষ্টা করবে, ঠিক আছে। সি পয়েন্টটা যদি নামার চেষ্টা করে তাহলে বি পয়েন্টও নিচের দিকে নামার চেষ্টা করবে, কিন্তু এ পয়েন্টে এই বিমটা এই পিন সাপোর্টেড আছে, তাহলে এ পয়েন্টটাতে বিমটা তোমার ডিফ্লেক্ট করবে না, এই পয়েন্টে বিমটা আটকায় থাকবে, ঠিক আছে। ধরো একটা তোমার হাতের কবজির মতো চিন্তা করো, তোমার হাতের কবজিটা হচ্ছে কি, ধরো পিন সাপোর্ট, তুমি যদি এখন তোমার আঙ্গুলটাকে নিচে নামাও, তোমার হাতটা নিচে নামতেছে কিন্তু তোমার ওই পজিশনটা তো চেঞ্জ হচ্ছে না, তোমার হাতের কবজিতেই ওই জায়গাতেই আটকায় থাকতেছে। তো ওরকম ভাবে এটা যদি আমি একটা ডিফ্লেক্টেড শেপ আঁকি, এ পয়েন্টটা এখানেই থাকবে, সি পয়েন্টটা নিচে নেমে যাবে, সি পয়েন্টটা যদি এদিকে নেমে যায়, বি পয়েন্টটাও কিছুটা নিচে নামবে, বি পয়েন্ট আগে ছিল এখানে, এখান থেকে নিচে নেমে এই পয়েন্টে চলে আসবে, ঠিক আছে, এই পয়েন্টটা দিকে থাকবে, আগে ছিল এই অবস্থায়, এখন বিমটা চলে আসবে এই পজিশনে, ঠিক আছে। বলে দিছে যে সি এর সর্বোচ্চ ডিফ্লেকশন হইতে পারে 0.01 ইঞ্চ, মানে সিটা সর্বোচ্চ এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে, ঠিক আছে। আমি যদি নতুন নামকরণ করি, এটাকে, এটা ছিল সি, এটাকে বললাম সি প্রাইম, তাহলে এই এই সর্বোচ্চ ডিসটেন্সটা হতে পারে 0.01 ইঞ্চ। এখন যেহেতু সিটা সি প্রাইম পজিশনে নেমে যাচ্ছে, তাহলে বিটাও কি কিছুটা দূরত্ব অতিক্রম করছে দেখা যাচ্ছে, এবং এটাকে আমি এই দূরত্বটাকে বললাম ডেল্টা বি। এই পয়েন্টটা জায়গা মতো আটকায় থাকবে, কারণ এই পয়েন্টটা হচ্ছে পিন সাপোর্টের মতো কাজ করছে। এখন দেখো এই বি পয়েন্টটা এখান থেকে বললাম নেমে যাচ্ছে এতটুকু বি প্রাইম পজিশন, তাহলে এই যে রডটা ছিল, এই রডের এখান থেকে বি থেকে এটা কোথায় চলে আসতেছে, বি প্রাইম পজিশন, মানে আগে ছিল রডটা, এখানে ছিল বি পয়েন্ট, এখন রডটার ডিসটেন্স বেড়ে এখানে বি প্রাইম পজিশনে নেমে আসতেছে, এর মানে আমার এই যে রডটা আছে, এই রডটার কিছুটা এই ডিফরমেশন হচ্ছে, অ্যাক্সিয়াল ডিফরমেশন হচ্ছে, এই রডটার অ্যাক্সিয়াল ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে, রডটার লেন্থ বাড়তেছে, ডিফরমেশন হচ্ছে ডেল্টা বি, তাহলে রডের অ্যাক্সিয়াল ডিফরমেশন হচ্ছে। এখন আমি যদি এই ছবিটার দিকে তাকাই, এখানে একটা ছোট ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, আর পুরোটা একটা বড় ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মাঝখানে সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে আমি যদি সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র অ্যাপ্লাই করি, লম্ব বাই ভূমি করে এখান থেকে ডেল্টা বি এর মান চলে আসবে, ডেল্টা বি এর মান হচ্ছে 0.004 ইঞ্চ। আবার এই রডটার জন্য ডেল্টা বিটা কি, অ্যাক্সিয়াল ডিফরমেশন, তাহলে ডেল্টা বি সমান সমান কি, পি এল বাই এই। এখানে ডেল্টা বি এর মান জানি, লেন্থ জানি, এরিয়া জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, তাহলে এখান থেকে কি বের হয়ে আসলো, পিবি বের হয়ে আসলো। আবার এই বিমের জন্য এটাকে যখন এই বিম আকারে সলভ করেছিলাম, তখন একটা সম্পর্ক পেয়েছিলাম কি, পি সমান সমান 0.4 পিবি, ঠিক আছে। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে পি কাজ করে কত, 4.83, এর মানে আমি যদি ম্যাক্সিমাম স্ট্রেসের কথা চিন্তা করি, তাহলে সর্বোচ্চ ফোর্স কাজ করতে পারে 6 কিপ, কিন্তু যদি আমি চিন্তা করি যে সিটা 0.01 ইঞ্চের বেশি ডিফ্লেক্ট করতে পারবে না, তাহলে সর্বোচ্চ ফোর্স কাজ করতে পারে 4.83, তাহলে লার্জেস্ট সেফ লোড কত হবে, 4.83, তাহলে লার্জেস্ট পারমিসিবল লোড হচ্ছে P is equal to 4.83 কিপ, এতটুকু লোড আমরা এই অ্যাসেম্বলিতে দিতে পারবো। তো কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা এ পয়েন্টে পিন সাপোর্ট যেটা, ওইটা তো আমরা হরাইজন্টালি দিছি, বাট আমরা রিঅ্যাকশন দিতেছি ভার্টিক্যালি। এই বিমে কোথাও কোনো হরাইজন্টাল ফোর্স নাই, তাহলে আসলে এতে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে না। তাহলে স্যার রিঅ্যাকশনটা কি তাহলে ভার্টিক্যালি দিতে হবে?
হ্যাঁ, কারণ এখানে যেভাবে লোড কাজ করতেছে ওটাকে কাউন্টারঅ্যাক্ট করতে হলে এখানে রিঅ্যাকশনটা অবশ্যই সিতে তুমি নিচের দিকে টানতেছো, কাউন্টারঅ্যাক্ট করতে গেলে এতে রিঅ্যাকশনটা কই আসবে? জি স্যার, বুঝতে পেরেছি। সবাই কি ধরতে পেরেছি নাকি আমরা কি পরের ম্যাথটাতে তাহলে আগালাম নাকি, যদি কারো কোশ্চেন এখানে না থাকে? এরপরে হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম। আমরা যখন এতক্ষণ পর্যন্ত আমরা বলছি একটা ফোর্স দিচ্ছ, তখন এই ফোর্সের কারণে কি হচ্ছে সেটা বের করছি। এখন প্রবলেমটা কোথায় হবে? ধরো এই একটা ফিক্স সাপোর্ট একটা বিম ছিল, এখানে এটাকে পি ফোর্সে টানতেছো, তাহলে এখানে রিঅ্যাকশনের কথা হবে পি, এখানে ভিতরে কতটুকু ফোর্স আছে জানো। কিন্তু এরকম যদি অ্যাসেম্বলিটা এরকম হয় যে দুই পাশে ফিক্সড, এখানে তাহলে এর ভিতরে কতটুকু ফোর্স কাজ করছে, ধরো দিক থেকে যদি মাঝখানে দুইটি ফোর্স কাজ করে, তাও কিন্তু তুমি বলতে পারবা না যে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 যদি করো, এই সাপোর্টে কত রিঅ্যাকশন, এই সাপোর্টে রিঅ্যাকশন কত বের করতে পারবো না। তো যদি অ্যাকচুয়ালি এটাকে সলভ করা যাচ্ছে না, আমরা স্ট্যাটিক্স এর ল দিয়ে এখানে এটাকে সলভ করতে পারবো না। তো এই ধরনের প্রবলেম গুলোকে আমরা কি বলতেছি? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম, যেখানে আমরা এই অ্যাকশন ফোর্স গুলোকে বের করতে পারতেছি না। তো এই প্রবলেম গুলোকে আমরা কিভাবে সলভ করব সেটা এখানে নিয়ে কথা বলা হয়েছে। যদি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম বলতে কি বোঝাচ্ছে? যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা সাফিসিয়েন্টলি ক্যালকুলেট করে এই তোমার আননোন প্যারামিটার গুলোকে বের করতে না পারি, তখন সেটাকে আমরা কি বলতেছি? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এইখানে আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মানে সামেশন অফ এফ এক্স এগুলোর সাথে সাথে আরো একটা কন্ডিশন চিন্তা করতে হচ্ছে, সেটা হচ্ছে তোমার ডিফ্লেকশন বা জিওমেট্রিক রেস্ট্রিকশন। এই কন্ডিশন গুলো যেমন একটা পয়েন্টে যদি সাপোর্ট থাকে, সেখানে কি হচ্ছে না, সেখানে ডিফ্লেকশন হবে না। এইসব ক্রাইটেরিয়া গুলোকে আমাকে চিন্তা করে, যেটাকে আমরা বলি কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, সেই কম্প্যাটিবিলিটি ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার স্ট্যাটিক্স এর যে ল গুলো সেগুলোকে দুটোকে একসাথে মিলিয়ে আমরা এই প্রবলেম গুলোকে সলভ করি। ঠিক আছে? জিওমেট্রিক রেস্ট্রিকশনস এন্ড ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস দুটোর একসাথে ইউজ করে আমাকে এই প্রবলেম গুলো সলভ করতে হয়। তো এই প্রবলেমটা একটু দেখি। একটা অ্যাক্সিয়াল ফোর্স পি এই ধরনের একটা সেগমেন্টে কাজ করছে, এখানেও জিনিসটা একটা, এখানেও সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। তাহলে এখানে যদি পি ফোর্স কাজ করে, বলছে পি এর মান হচ্ছে 200 কিলো নিউটন ইজ অ্যাপ্লাইড টু দ্য অ্যাসেম্বলি। এখানে এই অ্যাসেম্বলিটার উপর আমরা পি ফোর্স কাজ করছি, এখানে যদি পি ফোর্স অ্যাপ্লাই করি এখান থেকে একটা রিঅ্যাকশন আসবে কি পি। তাহলে দেখে মনে হচ্ছে যে প্রবলেমটা এখানেও পি এখানেও পি, আমি ভিতরে কত ফোর্স তো জানি, এটা তো তাহলে ইনডিটারমিনেট না এরকম মনে হচ্ছে। কিন্তু খেয়াল করে পুরো প্রশ্নটা পড়ি। অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে পি অ্যাপ্লাই টু দ্য অ্যাসেম্বলি শোন বাই মিনস অফ রিজিড এন্ড প্লেটস। এই দুটো প্লেট দিয়ে আমি এর ভিতরে পি ফোর্স দিচ্ছি। ডিটারমাইন দ্য নর্মাল স্ট্রেস ইন দ্য অ্যালুমিনিয়াম শেল এন্ড দ্য করেসপন্ডিং ডিফরমেশন অফ দ্য অ্যাসেম্বলি। এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে পুরোটা একটা সলিড অবজেক্ট না। পুরোটা যদি একটা সলিড অবজেক্ট হইতো, এখানে যদি আমি পি ফোর্স অ্যাপ্লাই করতাম, ভিতরে সব জায়গায় পি ফোর্সই কাজ করতো। এইখানে যেটা সমস্যা হচ্ছে, এই বাইরের অংশটা আর ভিতরের অংশটা আলাদা। দেখো ভিতরে আমরা একটু রেড কালার দিয়ে ইন্ডিকেট করার চেষ্টা করেছি, ভিতরের অংশটা হচ্ছে ব্রাসের আর বাইরের অংশটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ভিতরের অংশটা হচ্ছে ব্রাসের এবং বাইরের অংশটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং এদের ডাইমেনশন গুলো এবং ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো দেয়া আছে। তাহলে বলছে যে নরমাল স্ট্রেস ইন দ্য অ্যালুমিনিয়াম শেল, এই অ্যালুমিনিয়াম অংশে কতটুকু স্ট্রেস কাজ করছে এবং টোটাল অ্যাসেম্বলিটার ডিফর্মেশন কত। এখানে যেটা হবে, আমি যে পি ফোর্সটা দিচ্ছি, এই পি ফোর্সটা এখানে যখন অ্যাপ্লাই করব, এটা কি হবে, এই ফোর্সটা এই দুটো অংশের মাঝখানে ভাগ হয়ে যাবে। কিছুটা ব্রাস কোর নিবে, কিছুটা অ্যালুমিনিয়াম শেল নিবে, কিন্তু দুটা একই পরিমাণ ফোর্স নিবে না, কারণ দুটো তোমার ম্যাটেরিয়াল প্রপার্টি আলাদা। এখানে যে পিটা আছে, পিটা দুটো অংশে ভাগ হয়ে যাবে, অ্যালুমিনিয়াম একটা পার্ট নিবে আর ব্রাস যে স্পেসিমেনটা সেটা একটা পার্ট নিবে। কিন্তু
ডিপেন্ড করবে তাদের ম্যাটেরিয়াল প্রপার্টির উপর। তাহলে এখন যদি তুমি পি এর মান জানো 200 কিলোনিউটন জানলা, ঠিক আছে, কিন্তু পি অ্যালুমিনিয়াম আর পি ব্রাসের মান কি এখান থেকে বলা যাচ্ছে? এইখান থেকে কিন্তু কখনোই সলভ করা যাবে না যে আমার অ্যালুমিনিয়ামের কতটুকু ফোর্স কাজ করছে, ব্রাসে কতটুকু ফোর্স কাজ করছে। এর মানে এটা একটা এক ধরনের স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম। মূলত যদি তোমার দুই পাশে সাপোর্ট থাকে, ঠিক আছে, এটা কিন্তু সাপোর্ট বোঝাচ্ছে না, এটা বলতেছে কি দুটো প্লেট দিয়ে এটার মাঝখানে ফোর্স দিচ্ছে পি, এখানে ফোর্স পি কাজ করলে এখানে পি ফোর্সই কাজ করে। এটার ভিতরে কি ফোর্স আছে সেটা জানা আছে। এখানে সমস্যাটা হচ্ছে এটা দুইটা ম্যাটেরিয়ালের তৈরি, ভেতরটা ব্রাস বাইরেটা অ্যালুমিনিয়াম, কারণ দুটো পার্টে ডিফারেন্ট ডিফারেন্ট কত ফোর্স কাজ করছে সেটা জানি না। এটার জন্য এটা ইনডিটারমিনেট প্রবলেম। দুটো কেসে ইনডিটারমিনেট প্রবলেম পাবো যদি দুই পাশে তোমার ফিক্স সাপোর্ট থাকে, অথবা যদি দুটো ডিফারেন্ট বা তিনটা ডিফারেন্ট এই ধরনের ম্যাটেরিয়াল যদি তৈরি হয়। তো এখানে আমাকে কি করতে হবে, স্টেবিলিটি কন্ডিশন মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের সাথে সাথে কম্পিটিবিলিটি বা আমার যে ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াটা বা ডিফর্মেশনের ক্রাইটেরিয়া সেটাও চিন্তা করতে হবে। তো দেখি কিভাবে তৈরি করছে প্রবলেমটা। আমি প্রথমেই বললাম যে এই লোডটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম। পি এ কে বললাম যেটা শেল বা অ্যালুমিনিয়াম ক্যারি করতেছে, পিবি টা হচ্ছে যেটা আমাদের ব্রাস কোডটা ক্যারি করতেছে। তাহলে যদি সামেশন অফ পি ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি, এটা শর্ট ফর্মে হওয়ার কথা, হয়তো বড় দেখাচ্ছে। টোটাল ফোর্সটা এই দুটো অংশে ভাগ হয়ে যাবে, পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি। এখন এই যেহেতু একটা অ্যাক্সিয়াল ফোর্স পি এ কাজ করছে, তাহলে অ্যালুমিনিয়াম শেলের যে ডিফর্মেশন সেটার ফর্মুলাটা কি হবে, কি পি এ ইনটু এল বাই এই, পিএল বাই এই, অ্যালুমিনিয়ামের অংশের ফোর্স, অ্যালুমিনিয়াম অংশটার এরিয়া, অ্যালুমিনিয়াম অংশের মোলাস ইলাস্টিসিটি। আমি যদি এই ছবিটা খেয়াল করি, এই দুটো লেন্থই সেম, এই সেগমেন্টার লেন্থ আর এই সেগমেন্টার, দুটো সেগমেন্টের লেন্থ হচ্ছে 300 মিলিমিটার। তার জন্য আর এল এ এল বি লিখলাম না, এল আকারে রাখলাম। এখন চিন্তা করো এই দুটো অংশ, এই ব্রাসের কোটটা এবং এই অ্যালুমিনিয়াম শেলটা, এটা একটা একটার সাথে লাগানো, ঠিক আছে, একটা একটার সাথে তোমার খুব স্ট্রংলি বন্ডেড। আমি যদি টেনে লম্বা করার চেষ্টা করি বা চাপ দিয়ে ছোট করার চেষ্টা করি, যেটাই হবে না কেন, অ্যালুমিনিয়াম শেলটা যখন মানে পুরো জিনিসটা ধরো এরকম লোডের কারণে এই জিনিসটা এরকম ছোট এতটুকু হয়ে গেল, চাপ খেয়ে এতটুকু হয়ে গেল। তাহলে এখানে অ্যালুমিনিয়াম অংশটা যতটুকু নামবে, ধরো এতটুকু কমে গেল অ্যালুমিনিয়াম অংশটা, আমার ভিতরে যে কপারের অংশটা আছে সেটাও কি একই পরিমাণ কমবে, যেহেতু দুটো একটা একটার সাথে লাগানো। টানলেও একই পরিমাণ লম্বা হবে, চাপ দিলেও কি একই পরিমাণ ছোট হবে। দুটো অংশের ডিফরমেশনটা এখানে কি হবে, সেম হবে, দুটো অংশের ডিফরমেশন সেম হবে। তাহলে এটাই বলছে যে আমাদের এখানে ডিফরমেশন কম্পাটিবল, তাই ডেল্টা এ ইজ ইকুয়াল টু ডেল্টা বি ইজ ইকুয়াল টু ডেল্টা, দুটো ডিফরমেশন সেম। বা এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় পি এ সমান সমান, বাকি সবকিছু এর পাশে পাঠিয়ে দিলাম, এটা আসলে সাবস্ক্রিপ্ট হবে, পি এ সমান সমান এরিয়া মডুলাস অফ ইলাস্টিসিটি ডেল্টা বাই এল, আর পিবিও সমান সমান, এটাও সাবস্ক্রিপ্ট হবে, এরিয়া মডুলাস অফ ইলাস্টিসিটি ডেল্টা বাই এল, ঠিক আছে। তো এখন এই সূত্রে পি এ এবং পিবি এর মানটা বসায় দিলাম, পি এবং পিবি এর মান বসাই দিলাম, ডেল্টাও কমন হয়ে যায়, এলও কমন হয়ে যায়, মিলে এই অবস্থায় চলে আসে। পি এর মান আমরা জানি, এরিয়ার মানও আমরা, এই যেহেতু সার্কুলার এরিয়া, আমরা এরিয়াটা বের করতে পারবো। প্রথমে হচ্ছে এই ব্রাস আর এই এরকম এরকম একটা হলো জায়গা, এই বাইরের জায়গাটা হচ্ছে কি, বাইরের জায়গাটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর ভিতরের জায়গাটা হচ্ছে কি ব্রাসের। তো আমি যদি এটার এরিয়াকে এরিয়া অফ এ বলি, এটার এরিয়াকে যদি এরিয়া অফ বি বলি, তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো এই বাইরের যে রিংটা আছে সেটা হচ্ছে কি, পুরো ডায়ামিটারটা হচ্ছে 50 মিলিমিটার, আর ভিতরের জায়গাটুকু ডায়ামিটার হচ্ছে 25 মিলিমিটার। তো আমি যদি পুরোটাকে একটা সলিড সার্কেল চিন্তা করে এই মাঝখানের যে এরিয়াটা আছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তো পেয়ে যাবে কি বাইরের রিংয়ের মতো জায়গা, ঠিক আছে। তাহলে মাঝখানে যে জায়গাটুকু সেটা একটা কি এরকম একটা ফুল সার্কেল, যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 25 মিলিমিটার, তাহলে এই এবি হচ্ছে কি পাই বাই 4 25 স্কয়ার। বাইরের যেটা হচ্ছে সেটা যখন বের করব,
আমি যদি পুরোটাকে একটা সলিড সার্কেল ধরে মাঝখানে এরিয়াটা বাদ দিয়ে দিই, মানে π/4, পুরো সার্কেল যদি হতো π/4 50 স্কয়ার, এটা মানে হচ্ছে কি এই ফুল সার্কেলটা, এটা থেকে আমি মাঝখানে এরিয়াটা বাদ দিচ্ছি π/4 25 স্কয়ার। এখান থেকে আমি পেয়ে গেলাম এরিয়া অফ এ এত। তাহলে আমি এই এরিয়া অফ এ জানি, এরিয়া অফ বি জানি, দুটোর মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে, লেন্থ দেয়া আছে, ফোর্সও আমরা জানি কত টোটাল কাজ করছে 200। এখানে একমাত্র আননোন প্যারামিটারটা থাকে ডেল্টা। এখান থেকে অঙ্কটা সলভ করলে আমাদের ডেল্টার মান চলে আসে, ডেল্টা হচ্ছে 0.388 মিলিমিটার। তাহলে টোটাল যে ডিফরমেশনটা, আমাকে এখানে দুটো জিনিস চাওয়া হয়েছিল, যে টোটাল অ্যাসেম্বলিটা কতটুকু ডিফ্লেক্ট করবে এবং অ্যালুমিনিয়ামে কতটুকু স্ট্রেস কাজ করছে। তাহলে আমি এই পার্ট বিটা আগে পেয়ে গেলাম, যে টোটাল অ্যাসেম্বলিটা কতটুকু ডিফর্ম করবে এটা পেয়ে গেলাম। এখন যেটা দরকার হচ্ছে অ্যালুমিনিয়ামে কতটুকু স্ট্রেস কাজ করছে। স্ট্রেস কাজ করতে কি লাগবে? ফোর্স আর এরিয়া। তো অ্যালুমিনিয়ামের অংশে কতটুকু ফোর্স কাজ করছে সেটা আমরা এখানে লিখেছিলাম, পি এর সমান এরিয়া, ইলাস্টিসিটি, ডিফ্লেকশন, লেন্থ। তো আমরা এখান থেকে চাইলে ফোর্স বের করে তারপরে স্ট্রেস বের করতে পারতাম, যে পিএ বাই এরিয়া অফ এ, অথবা এখানে যেটা করেছে একটু ইজি করেছে, সেটা হচ্ছে আমরা স্ট্রেন বের করছি। স্ট্রেন সমান সমান কি? ডিফরমেশন ডিভাইডেড বাই লেন্থ। সেখান থেকে আমার স্ট্রেন বের হয়েছে। আমরা কি জানি? স্ট্রেস সমান সমান মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। তাহলে এতে কতটুকু, মানে অ্যালুমিনিয়ামে কতটুকু স্ট্রেস কাজ করছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু অ্যালুমিনিয়ামের অংশে কতটুকু স্ট্রেন কাজ করছে। সেখান থেকেও আমরা বের করলাম। দুটো একই জিনিস, আসলে এভাবে করতে পারো অথবা ফোর্স ডিভাইডেড বাই এরিয়া এভাবে করতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয়। তাহলে এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ম্যাথটাতে কি কারো কোনো কোয়েশ্চেন তাহলে মনে হয় নাই? আচ্ছা, আমি আরেকবার একটু একটু বলে নিচ্ছি। এটা হয়তো আমি যদি সময় পাই তোমাদের লেকচার স্লাইডটা আরেকবার একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে পি ইন্টু এ না, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এগুলো পি এ পি বি, এটা সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, এবং এটাও সাবস্ক্রিপ্ট। আচ্ছা, তো আরেকটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এইডি একটা রিজিড একটা বার, এটা সব তোমার রিজিড বারটা এ পয়েন্টে একটা পিন সাপোর্ট আছে। তারপরে দেখছি আমরা বি এবং সি পয়েন্টে দুটো রশি বা দুটো স্টিলের ওয়্যার দিয়ে বি পয়েন্টে এবং সি পয়েন্টে আমরা এটাকে ধরে রাখছি। এই এডি পুরো বিমের মতো একটা অংশকে আমরা এ পয়েন্টে একটা পিন সাপোর্ট দিয়ে আটকাইছি এবং বি এবং সি তে দুটো স্টিলের ওয়্যার দিয়ে এটা আটকানো আছে। বলেছে যে স্টিল ওয়্যার দুটোর ডায়ামিটার হচ্ছে 1/16 ইঞ্চ, মানে ইবি আর সিএফ এই দুটো স্টিল ওয়্যারের ডায়ামিটার হচ্ছে 1/16 ইঞ্চ এবং মডুলাস অফ ইলাস্টিসিটি আর গিভেন। বলেছে যে আমার যদি টান টান অবস্থায় থাকে এই ওয়্যার গুলো, তাহলে অ্যাডিশনাল টেনশন ইন ইঞ্চ ওয়্যার when a force P is equal to 220 pound is applied। ঠিক আছে, আমি যদি এখন ডি পয়েন্টে একটা এক্সট্রা ফোর্স 220 পাউন্ড অ্যাপ্লাই করি, তাহলে এই যে বিই এবং সিএফ এই দুইটা ওয়্যারে কতটুকু টেনশন, মানে কতটুকু এক্সট্রা টেনশন কাজ করবে, এই পি ফোর্সের জন্য কতটুকু বেশি টেনশন কাজ করবে সেটা বের করো। আর করেসপন্ডিং ডিফ্লেকশন অফ পয়েন্ট ডি, ডি পয়েন্টের ডিফ্লেকশন বের করো। ঠিক আছে, তাহলে পি ফোর্সের জন্য কতটুকু টেনশন এখানে তৈরি হচ্ছে আর ডি পয়েন্টটা কতটুকু ডিফ্লেক্ট করবে সেটা আমাকে বের করতে হবে। প্রথমেই আমি চিন্তা করি যে কিভাবে এই পি পয়েন্টটা যেহেতু নিচের দিকে ধাক্কা দিচ্ছে, তাহলে কি হবে, এই জিনিসটা কিছুটা না ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, ডি পয়েন্টটা নিচে নামার চেষ্টা করবে। তাহলে প্রথমে ইনিশিয়ালি এরকম বারটা পুরো পারফেক্টলি হরাইজন্টাল ছিল, এই পয়েন্টে এই বিমটা আটকানো বা এই পয়েন্টে এই অংশটা আটকানো, তাহলে এই পয়েন্টটা তো মুভমেন্ট করতে পারবে না। তো ডি পয়েন্টটা নিচে নেমে গেল, ডি পয়েন্টটা যদি নামে সি পয়েন্টটাও কিছুটুকু নিচে নামবে, বি পয়েন্টটাও কিছুটুকু নিচে নামবে। এই ডিস্টেন্স গুলোকে আমি যথাক্রমে নামকরণ করলাম ডেল্টা ডি, ডেল্টা সি এবং ডেল্টা বি, এই নামকরণ গুলো করলাম।
এখন এখানেও কি সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এই এই ছোট ট্রায়াঙ্গেলটা, এই ডেল্টা বি, এই ট্রায়াঙ্গেলটার সাথে আমি এই পুরো ট্রায়াঙ্গেলটার তুলনা করতে পারি। ঠিক আছে, একইভাবে এই ট্রায়াঙ্গেলটার সাথে আমি এই পুরো ট্রায়াঙ্গেলটা তুলনা করতে পারি। তাহলে এখানে এই তিনটা ট্রায়াঙ্গেলের মাঝখানে যদি আমি লম্ব বাই ভূমির অনুপাতগুলি লিখি, ডেল্টা বি বাই 12 ইঞ্চি, ডেল্টা সি বাই এখানে ভূমির মান কত হবে 24 ইঞ্চি, আর 3 নাম্বার ট্রায়াঙ্গেলটার জন্য লম্বর মান হচ্ছে ডেল্টা ডি আর ভূমি হচ্ছে কত 36 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি এই রূপে লিখতে পারি ডেল্টা সি বাই 36, ডেল্টা ডি বাই 36, ডেল্টা সি বাই 24, ডেল্টা বি বাই 12। বা এখান থেকে আরো সাজিয়ে লেখা যায়, আমি ডেল্টা সি কে ডেল্টা ডি এর তোমার প্রকাশ করলাম, ডেল্টা বি কেও ডেল্টা ডি এর মানে প্রকাশ করলাম, কারণ এখানে তো সবকিছুই আননোন এর সংখ্যাগুলো কমাচ্ছে। 2/3 ডেল্টা ডি, 1/3 ডেল্টা ডি। ঠিক আছে, এখন এই যে ডেল্টা বি আর ডেল্টা সি কথাটা মানে এই পয়েন্টটা আগে ছিল এখানে, এখন এই বিমটা যখন নিচে নেমে যাচ্ছে এই ওয়্যারটা ডেল্টা সি পরিমাণ লেন্থ বেড়ে যাচ্ছে, এই ওয়্যারটারও কি লেন্থ ডেল্টা বি পরিমাণ বেড়ে যাচ্ছে যখন বি আর সি পয়েন্টটা নিচে নেমে যাচ্ছে। তাহলে এই ওয়্যারটা আগে ছিল সিএফ, এখন ডেল্টা সি বেড়ে যাচ্ছে, মানে কি অ্যাক্সিয়াল ডিফর্মেশন হচ্ছে। অ্যাক্সিয়াল ডিফর্মেশনের সূত্র কি? অ্যাক্সিয়াল ডিফর্মেশনের সূত্র হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু ফোর্স লেন্থ বা ইএ, পিএল বাই এই অথবা ইএ। তাহলে এই ওয়্যারটাতে ডিফ্লেকশন যদি ডেল্টা বি হয়, তাহলে সেটার জন্য ইকুয়েশন কি হবে, ফোর্স লেন্থ বাই ই ইনটু এ, যেখানে পিবিই টা হচ্ছে বিই ওয়্যারে কতটুকু ফোর্স কাজ করছে। একইভাবে এখান থেকে লেখা যায়, এটা একটু বড় হয়ে গেছে, পিবিই সমান সমান ই ইনটু এ বাই এল বিই ইনটু ডেল্টা বি। এখান থেকে বলা যায় যে মডুলাস অফ ইলাস্টিসিটির মান আমি জানি, সার্কেল এই ওয়্যারটা ডায়ামিটার দেয়া আছে, তাহলে এরিয়া বের করতে পারবো পাই বাই 4 ডি স্কয়ার। ঠিক আছে, 10 ইঞ্চ। ডেল্টা বি এর মান একটু আগে আমরা কত বলেছি, ডেল্টা বি সমান 1/3 অফ ডেল্টা ডি, তাহলে এটা বসায় দিলাম। এখান থেকে চলে আসে পিবিই সমান সমান 2965.70 ডেল্টা ডি, এই জিনিসটা পেয়ে গেলাম। একইভাবে আমি সিএফ ওয়্যারের জন্য যখন বের করব, সেম কাজ করে পাবো, পিসিএফ সমান সমান 3295.22 ডেল্টা ডি। তাহলে আমি পিবিই আর পিসিএফ এই দুটো মানটা একটা পেলাম ডেল্টা ডি এর সাথে রিপ্রেজেন্ট। এখন এই যে এইটার যদি আমি একটা, এই বিমটা যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে এখানে এ পয়েন্টে একটা যেহেতু সাপোর্ট, এখানে একটা রিঅ্যাকশন কাজ করবে, বিআরসি তে যেহেতু আমি ধরে রাখছি, তাহলে বিআরসি তে দুটো রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, পিবিই পিসিএফ। ঠিক আছে, তাহলে আমি যদি এখন সামেশন অফ এম এ করি, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কোনো মোমেন্ট দিবে না। ইকুয়েশনটা দাঁড়ায় কি, 12 পিবিই মাইনাস 24 পিসিএফ প্লাস 36 পি ইজ ইকুয়াল টু 0। একটু আগে আমি বললাম কি পিবিই সমান সমান এত ডি, পিসিএফ সমান সমান কি এত ডেল্টা ডি। এখানে পি এর মান আমি জানি কত 220 ডি। এখান থেকে যদি আমি অঙ্কটাকে সলভ করি, ডেল্টা ডি এর মান চলে আসবে, ডেল্টা ডি এর মান হচ্ছে এত ইঞ্চ। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম ডি পয়েন্টের ডিফ্লেকশন কত। আমাকে দুটো জিনিস চাইছিল, একটা হচ্ছিল ডি পয়েন্টের ডিফ্লেকশন কত, আর বিই আর সিএফ ওয়্যারে এক্সট্রা কতটুকু টেনশন কাজ করছে পি ফোর্সটার জন্য। আমি ডি পয়েন্টের ডিফ্লেকশন অলরেডি পেয়ে গেছি, এখন চাচ্ছি পিবিই আর পিসিএফ এর মানটা বের করতে। আমরা অলরেডি ইকুয়েশনটা বানাইছি যে বিই তে ফোর্স কতটুকু কাজ করছে এই পি ফোর্সের জন্য, এটা হচ্ছে এটা, ডেল্টা ডি এর মান বসায় দিলাম, বিই তে কতটুকু ফোর্স কাজ করছে। একইভাবে পিসিএফ সমান সমান এটা বের করেছিলাম, এখানে ডেল্টা ডি এর মান বসায় দিলাম, পেয়ে গেলাম আমাদের সিএফ ওয়্যারে কতটুকু ফোর্স কাজ করছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ওই জিওমেট্রিটাকে কাজে লাগিয়েছি, মানে সাপোর্ট কন্ডিশনটাকে কাজে লাগিয়েছি। অ্যাডিশনালি আমি এই বিম স্ট্যাটিক্স, মানে যে ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন সেগুলোকে কাজে লাগিয়েছি, লাগে দুটোকে একসাথে কাজে লাগিয়ে এই প্রবলেমটাকে সলভ করছি। কারো কি এখানে কোনো কোশ্চেন আছে?